প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ যারা আছো, এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাস দেখছো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে তোমাদের সাথে এই অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে যুক্ত আছি। তার মতোই বা পূর্বের মতোই আজকেও তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি প্রতিদিন যে বিষয়টা বলি যে তোমাদের এই শ্রেণীকক্ষের মতো আমরা তোমাদের হাজিরাটা সম্পন্ন করছি। যারা আমার এই ক্লাসগুলো দেখছো বা শুনছো, তারা অবশ্যই ক্লাস দেখে মন্তব্য বক্সে তোমার নিজের নাম এবং রোল নম্বর লিখবে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমি বলে থাকি যে আমাদের যে অনলাইন এই শ্রেণী কার্যক্রম যে চলছে, এটার বিষয়ে আমাদের নির্দেশনা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের যে শিক্ষা অধিদপ্তর, সেখান থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছেন সরকারি সাদত কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, চর্যাপদ গবেষক প্রফেসর আলী মাহমুদ স্যার, এবং সাথে আছেন আমাদের উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর মৃদুল চন্দ্র পোদ্দার স্যার, এবং আমাদের সার্বক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান সরকার স্যার, এবং আরো আছেন যারা প্রতিদিন তোমাদের ক্লাস নিচ্ছেন, বাংলা বিভাগের মেধাবী শিক্ষক কর্মকর্তাগণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে এই মেঘদূত কাব্যটা পড়াই, সেই বিষয়টি আমি এতদিন তোমাদের বিভিন্ন মেঘদূত কাব্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। মূল বিষয় তার আলোচনা করেছি, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি, কালিদাস সম্পর্কেও কিছু কথা বলেছি। টোটাল বিষয় মেঘের যাত্রাপথ সম্পর্কে কথা বলেছি, মেঘের ভৌগোলিক বিবরণ দিয়েছি আমরা, বুদ্ধদেব বসু সম্পর্কে আমরা আলোচনা করেছি, কালিদাস সম্পর্কে আমরা কথা বলেছি। আমরা অর্থাৎ মেঘদূতের একটা বিস্তারিত আলোচনাই আমরা তোমাদের সাথে করেছি। তা আমরা বরাবর শ্রেণীকক্ষে কিন্তু আমি এই পূর্বের মতো এই মেঘদূত কাব্যটা আমি শ্রেণীকক্ষে পড়িয়ে দিই। তো সেটা আমিও আজকে তোমাদের এটা পড়ানোর চেষ্টা করছি। তোমরা যদি একটু খেয়াল করো, বই নিয়ে যদি বসো বা দেখো বা বইটি যদি পড়ার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। মেঘদূত কাব্যটি এই মন্দাক্রান্ত ছন্দে রচিত। তো তোমরা যদি সেইভাবে পড়তে পারো, এই বিষয়টা একটু শব্দগুলো একটু প্রাথমিকভাবে জটিল মনে হবে, কিন্তু যদি তুমি পড়ে বুঝে নিতে পারো, তাহলে তোমার এই কাব্যটি পড়ে তুমি আনন্দ লাভ করবে। অনেকেই হয়তো বলতে পারে যে মেঘদূত কাব্যের থেকে কি আমরা করছি, কিন্তু এই যে বিরহী যক্ষ যে তার মনের অভিব্যক্তি ব্যক্ত করেছে, তার রসাস্বাদনে আমরা এই মেঘদূত কাব্য থেকে পাবো বলে আমরা ধারণা করি, বা আমরা সেই রস আস্বাদনও করতে পারি। যুগে যুগে যে সকল বিরহী হৃদয়ের এক সূত্রে বেঁধেছে বা এক সূত্রে গ্রথিত করেছে এই তোমার মেঘদূত কাব্য। বিরহী সকলের দুঃখ যেন এখানে আছে। তো সেই মেঘদূত কাব্য আমরা যে পূর্ব মেঘ থেকে শুরু করেছে, আমাদের যে যদি তোমরা বইটা দেখো, এই বইটা তোমাদের পাঠ্য বই মেঘদূত কাব্য, তোমার কালিদাসের মেঘদূত, বুদ্ধদেব বসু সম্পাদনা করেছে যেটা, সেই বইটি তোমরা কিনে নিবা, বা তোমাদের বইতে আছেও সবারই আমি জানি। তো আমরা যে প্রথমে যে 1 নম্বর শ্লোক যদি দেখি, এই তোমাদের বইয়ের দেখো 70 পেজ থেকে শুরু হয়েছে। বাম পাশে আছে তোমার এই কি বলে সংস্কৃতি শ্লোক, এবং ডান পাশে বুদ্ধদেব বসু যে অনুবাদ করেছিলেন সেই অনুবাদের শ্লোকগুলো দেওয়া আছে। তো প্রথম শ্লোক যদি আমরা পড়ি বাংলায়, যেটা তোমরা অবশ্যই বই নিয়ে পড়ার চেষ্টা করবে এবং দেখবে, এখান থেকে অনেক ব্যাখ্যা থাকে। আর এই বইটি পড়লে বা খুব বেশি
তোমার সময়ও লাগবে না, তুমি ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক সময় নিয়ে পড়লেও কিন্তু এই কাব্যটি পড়ে শেষ করতে পারবা। কথার কথা হচ্ছে যে কাব্যটি একটু পড়ে বোঝার চেষ্টাও করতে হবে, শুধু পড়লে হবে না, যে লাইনে কি বললো বা কবিতার মধ্যে কি আছে বা শব্দ বাক্যের মধ্যে কি আছে সে বিষয়ে পড়তে হবে, প্লাস তোমাকে রসাস্বাদনও করতে হবে। তো যাই হোক, আমরা প্রথমেই পড়ছি যে পূর্ব মেঘ কাব্যের, আমরা পূর্বেই জেনেছি যে মেঘদূত কাব্যের দুটো অংশ আছে, একটা হচ্ছে পূর্ব মেঘ আর একটা হচ্ছে উত্তর মেঘ। সেই পূর্ব মেঘ থেকে আমরা শুরু করছি। প্রথমেই যেটা আছে যে জনক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন প্রভু। কি বলছেন? আমরা যক্ষ সম্পর্কে আগেই জানি, জনক যক্ষের কাজের অবহেলা হয়েছিল বলে তাকে কি করেছিল? তার প্রভু তাকে অভিসম্পাত করেছিল বা অভিশাপ দিয়েছিল। তার জন্য কি হলো? মহিমা অবসান, বিরহ গুরুভার ভোগ্য হলো এক বর্ষাকাল। বাদল বাসা রামগিরিতে, তরুণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, এবং জলধারা জনক তনয়ার স্নানের স্মৃতি মেখে পূর্ণ। তোমরা জানো যে বিষয়টা, ওই যে জনক যক্ষের কাজের অবহেলা হয়েছিল বলে কি হয়েছিল? তার প্রভু তাকে অভিশাপ দিয়েছিল। তার জন্য কি হলো? তার মহিমা অবসান হলো এবং তার ভাগ্যে জুটল কি? এক বর্ষাকাল, বিরহ গুরুভার হয়ে এক বর্ষাকাল তার ভাগ্যে আসলো। এবং সে কি করলো? তাকে যে সেই নির্বাসন দেওয়া হয়েছিল সেটা কোথায়? রামগিরি পর্বত। সে বলছে কি? বাদলবাসা রামগিরিতে। রামগিরি, বুঝতেই পারছে যে রাম আর গিরি মানে পর্বত, রামগিরি। রামগিরিতে তরুগণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, সেই পর্বতে কি হয়? রামগিরি পর্বতে কি হয়? গাছ সতত স্নিগ্ধ ছায়া দেয়। আর কি করে? জলধারা, সেখানে যে জল আছে, ঝর্ণা আছে, সেখানে কি করে? জনক তনয়া, জনক কি? জনক রাজার কন্যা কে? সীতা। স্নানের স্মৃতি মেখে পূর্ণ। সেই জল কি? সীতা যে স্নান করে, সেই স্নানের পূর্ণ স্মৃতি মেখে পূর্ণ হয়েছে। সেই জলধারা কি? তোমার সীতা যে স্নান করেছিল, সেই স্নানের স্মৃতি এখনো তার ধারণ করছে। তারপরে কি আছে? 2 নম্বর শ্লোকে আছে, যখন 8 মাস কাটলো সে পাহাড়ে, কান্তা বিরহিত কামুকের। ওই যে আমি এর আগে বলেছি যে তার ইতিমধ্যে কি হয়েছিল? এই রামগিরি পর্বতে 8 মাস কেটে গেছে, বাকি আছে কতদিন? আর মাত্র 4 মাস। যখন 8 মাস কাটলো সে পাহাড়ে, কান্তা বিরহিত মানে কি? কান্তা মানে স্ত্রী, তার স্ত্রীর বিরহে ইতোমধ্যে 8 মাস কেটে গেছে। সোনার কঙ্কন স্খলিত হয়ে তার শূন্য হলো মণিবন্ধ। অর্থাৎ এই সময় তোমার যক্ষ কৃশ হয়ে গেছে, তার রোগ শোক বিরহে শীর্ণ হয়ে গেছে। এই জন্য তার হাত থেকে কি হয়েছে? ওই যে কঙ্কন ছিল, কঙ্কন খসে পড়ার অবস্থা হয়েছে বা খসে পড়েছে। কি বলেছে? সোনার কঙ্কন স্খলিত হয়ে তার শূন্য হলো মণিবন্ধ। দেখলো মেঘোদয় ধুমল গিরিতটে। এই সময় কি দেখলো? মেঘোদয়, মেঘের উদয় হয়েছে কোথায়? ধুমায়িত হয়ে গিরিতটে। একদা আষাঢ়ের প্রথম দিনে। আষাঢ়ের প্রথম দিনে কি হয়েছে? গিরিতটে ধুমায়িত মেঘ, বাষ্পায়িত মেঘ, যেটা আমরা সেই মেঘ, সে আষাঢ়ের প্রথম দিবসে কে দেখতে পেল? যক্ষ দেখতে পেল। কি?
বপ্রকেলি করে শোভন গজরাজ আনত পর্বত গাত্রে যেরকম হাতি তার দন্ত এবং সুর উঁচু করে খেলা করে, ঠিক সেরকম ভাবেই মেঘ কি করছে, গিরিতটে তোমার ওখানে ধূমায়িত বাষ্পিত হয়ে আষাঢ়ের প্রথম দিবসে এই কালো মেঘ দেখা দিয়েছেন। পূর্বকালে ধারণা করা হয় যে এই হাতির একটা সময় পাখা ছিল, যে অনেক নাকি মুনি তোমার কি বলে অভিশাপে হাতির তোমার পাখা কাটা গেছে। তারপরে 3 নম্বর শ্লোকে আছে, দেখো, কামের উদ্রেক যে করে সেই মেঘে সহসা দেখা দেয় তার সম্মুখে, যক্ষ কোনো মতে চোখের জল চেপে ভাবলো মনে মনে বহুক্ষণ। নবীন মেঘ দেখে মিলিত সখীজন তারাও হয়ে যায় আনমনা, কি আর কথা তবে, যদি সে দূরে থাকে যে চায় কণ্ঠের আলিঙ্গন। কামের উদ্রেক যে করে, অর্থাৎ মেঘ দেখলে বা ওই যে আমরা সেই ইয়েতে পড়েছি, কি বলে মধ্যযুগের গীতি কবিতা যে আমরা পড়েছিলাম, যে কি এসো কি আমার দুঃখের নাহি ওর ভরা ভাদর মহাভাদর শূন্য মন্দির মোর, তাই না? এই মেঘ দেখে যারা সুখীজন তারাও কিন্তু আনমনা হয়ে যায়। আর এই সময়ে যক্ষ কি করেছে, এই মেঘের উদয় হয়েছে, আষাঢ় মাস সামনে, এই সময় তার স্ত্রীর আলিঙ্গন থেকে দূরে আছে। এই জন্য কি করেছে, যে কামের উদ্রেক করেছে যে মেঘ, সেই মেঘ সহসা দেখে তার সম্মুখে, যক্ষের সম্মুখে সহসা সেই মেঘ দেখে যক্ষ কোনো মতে চোখের জল চেপে ভাবলো মনে মনে বহুক্ষণ। সেই মেঘ দেখে যক্ষ কি করলো, চোখের জল কোন রকমে চেপে অনেকক্ষণ ভাবলো। নবীন মেঘ দেখে মিলিত সুখীজন তারাও হয়ে যায় অন্নমনা। যক্ষ বলছে যে এই যে নতুন মেঘ আষাঢ় মাসের এই মেঘ দেখে যারা সুখীজন, জগতের সুখীজন আছে, তারাও অন্নমনা হয়ে যায়। আর কি আর কথা তবে, যদি সে দূরে থাকে যে চায় কণ্ঠের আলিঙ্গন, অর্থাৎ যে দূরে থাকে সে প্রিয় তার কণ্ঠের আলিঙ্গন কামনা করে এই সময়। 4 নম্বরে দেখো, কেমনে প্রিয়তমা রাখবে প্রাণ তার অদূরে উদ্যত শ্রাবণে, যদি না জলধরে বহন করে আমি পাঠাই মঙ্গল বার্তা। এটা হচ্ছে যক্ষের যে এই মেঘ দেখে, নবীন মেঘ দেখে আমিও আনমনা হয়ে গেছি, সে বিরহে কাতর হয়ে গেছে। ঠিক এই সময় তার স্ত্রীও হয়তো এই বিরহে আনমনা হয়ে যাবে বা প্রাণ ধারণ করা কঠিন হয়ে যাবে। এই জন্য সে কি করেছে, যে এই মেঘকে সে দূত করে তার স্ত্রীর কাছে মঙ্গল বার্তা প্রেরণ করার জন্য চেয়েছে। কি বলছে, যে কেমনে প্রিয়তমা রাখবে প্রাণ তার অদূরে উদ্যত শ্রাবণে। এই উদ্যত শ্রাবণ মাসে তার প্রিয়তমা কিভাবে প্রাণ রাখবে, যখন তার স্বামী অথবা তার প্রিয় তার কণ্ঠের আলিঙ্গনে নেই বা তার কাছে নেই। যদি না জলধরে ধরে, যদি না এই মেঘে বাহন করে আমি পাঠাই মঙ্গল বার্তা, আমি যদি তার আমার মঙ্গল বার্তা না পাঠাই, তাহলে সে কিভাবে জীবন ধারণ করবে এই আষাঢ় মাসের প্রথমে। যক্ষ অতএব কুচি ফুল দিয়ে সাজিয়ে প্রাণের অর্ঘ্য, কুচি ফুল দিয়ে প্রাণের অর্ঘ্য পূজা, কুচি ফুলের মালা দিয়ে, কুচি ফুল দিয়ে কি হলো, কুচি ফুল দিয়ে সাজিয়ে প্রাণের অর্ঘ্য স্বাগত সম্ভাস জানালে মেঘবারে মোহন প্রীতিময় বচনে, অর্থাৎ সুন্দর মোহন প্রীতিময় বচনে মেঘকে স্বাগত সুন্দর সম্ভাষণ করে কি করলো, কুচি ফুল দিয়ে প্রাণের অর্ঘ্য সাজিয়ে
মেঘকে সম্ভাষণ জানিয়ে তার মঙ্গল বার্তা প্রেরণের জন্য একটা উদ্যোগ গ্রহণ করল। বাতাস 5 নম্বরে আছে, দেখো, বাতাস, জল, ধোঁয়া এবং আলোকের কোথায় মেঘরূপী সমবায়, কোথায় ইন্দ্রিয়ে সুপটু সজ্ঞান প্রাণীর প্রাপণীয় সমাচার। অর্থাৎ বাতাস, জল, ধোঁয়া, আলোক কোথায় সমবায়, মেঘরূপে সমবায়, অর্থাৎ বাতাস, জল এগুলো কিন্তু জড় পদার্থ, অর্থাৎ প্রাণ নাই, কিন্তু যক্ষ একবারও চিন্তা করলো না যে প্রাণহীন একটা দিয়ে বাতাস, জল, মেঘ, তোমার ধোঁয়া কোনো কিছুরই কিন্তু প্রাণহীন, কিন্তু তারপরেও এই মেঘকেই কি করলো, যক্ষ দূত করে পাঠানোর চেষ্টা করলো। অর্থাৎ সে যখন তোমার বিরহিত, সেই বিরহিত অবস্থায় কিন্তু সে এগুলো একেবারে কি হয়ে গেছে, সজ্ঞান প্রাণীর প্রাপণীয় সমাচার এগুলো সবকিছু ভুলে গিয়ে সে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করতে চেয়েছে মেঘের কাছে। এ ভেদ ভুলে গিয়ে ব্যগ্র বিরহী সে জানালে মেঘে তার যাচনা। এই সমস্ত কিছু ভুলে গিয়ে ব্যগ্র এবং বিরহী হয়ে তার মনের ইচ্ছা সে কি করলো, যক্ষের নাকি এর কাছে, মেঘের কাছে বর্ণনা করল। কি, চেতনে অচেতন দ্বৈত অবলোপে, তাই তো কামকের স্বভাব। অর্থাৎ চেতন অচেতন দ্বৈত অবলোপন সবকিছুই তো তোমার কামকের, তো তাই স্বভাব। চেতন কোনটা অচেতন সেটা তার দেখার সময় নাই। তার হচ্ছে যে এক দিকে দৃষ্টি নিবদ্ধ, যে যেভাবেই হোক তার মনের সংবাদ, মঙ্গল বারতা, তার স্ত্রীর বিরহে কাতর, এই আষাঢ়ের প্রথম দিবসে বা আষাঢ় মাসে বা শ্রাবণ সমাগত এই সময় তার স্ত্রী যে তার জন্য বিরহ কাতর হয়ে আছে, সে যাতে কাতর না হয়, এই জন্যই তার বারতা তার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য মেঘকে দূত করে পাঠানোর চেষ্টা করছে। হে মেঘ, এবার দেখো কি চমৎকার, ওই যে তোমার সুন্দর সম্ভাষণ বা সুভাষণ দিয়ে মেঘকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। হে মেঘ, যক্ষ বলছে, জানি আমি ভুবন বিস্তৃত, তুমি পুষ্কর আবর্তের বংশে যার, পুষ্কর বংশে তোমার জন্মগ্রহণ, তুমি ভুবন বিখ্যাত, বিস্তৃত, আর সেবক ইন্দ্রের, মেঘের বাহক ছিল হচ্ছে ইন্দ্রের বাহন ছিল হচ্ছে মেঘ, ইচ্ছে মতো নাও নানা রূপ। মেঘকে বলতেছে আর কি যক্ষ, দৈব প্রতিকূল, আমার দেবতা আমার প্রতি কি হয়েছে, প্রতিকূল হয়েছে, অনুকূল না কিন্তু। বন্ধু বহু দূরে, আমার বন্ধু অনেক দূরে, তোমার কাছে আমি প্রার্থী, আমি তোমার কাছে প্রার্থী হয়েছি। কার কাছে? মেঘের কাছে। যক্ষ কিন্তু মেঘকে বলছে, একেবারে তোমার ওই কি বলে, এর চেয়ে তোমার সুন্দর সম্ভাষণ আর হয় না। গুণীরে উনি নয়, বিফলে সেও ভালো, অধমে বর দিলে নিতে নেই। চমৎকার একটা কথা বলছে, ব্যাখ্যাও থাকে তোমাদের এই লাইন। গুণীরে অনুনয়, বিফলে সেও ভালো, অধমে বর দিলে নিতে নেই। তুমি যদি গুণীরে কোনো কাজ প্রাপ্তির জন্য অনুনয় বিনয় করো বা সবিনয় করো, অথবা তোমার নিবেদন করো, যদি সে তোমাকে ফিরিয়েও দেয়, তো কি ওই গুণীরে অনুনয়, বিফলে সেও ভালো। আর অধম যদি তোমাকে বর দেয়, অধমে যদি বর আশীর্বাদ দেয়, তাও নেওয়া উচিত নয়। অধমে বর দিলে নিতে নেই। গুণীরে অনুনয়, বিফলে সেও ভালো, অধমে বর দিলে, আর অধম যদি তোমাকে আশীর্বাদ দেয় সেটা না নেওয়াই উত্তম। চমৎকার একটা কথা। গুণীরে অনুনয়, বিফলে সেও ভালো, অধমে বর দিলে
নিতে নেই। তারপরে 7 নম্বরে আছে দেখো, প্রিয়ার বাহু থেকে কঠিন বিচ্ছেদ কুপিত ধনপতি ঘটালেন। অর্থাৎ তার প্রিয়ার কাছ থেকে এই করলেন, যে এই বিচ্ছেদ ঘটালেন। কে ঘটালেন? এটা হচ্ছে সেই যে কুবের, তাকে তার স্ত্রীর কাছ থেকে সরিয়ে দিলেন, সেই কথাই বলছে। প্রিয়ার বাহু থেকে কঠিন বিচ্ছেদ কুপিত ধনপতি ঘটালেন। আমার সমাচার পয়ত সংবাদ নিয়ে যাও, তুমি যে তাপিতের আশ্রয়, তুমি যে যেখানে তাপ আছে সেখানে তুমি আশ্রয় দাও। অর্থাৎ যারা তাপে পড়ছে, রোদে পড়ছে, তাদেরকে তো তুমি বর্ষণ করে ভিজিয়ে দাও, তাকে তো তুমি তাপকে নিভিয়ে দাও। সেই জন্য বলছে তুমি তো তাপিতের আশ্রয়। যক্ষপুরে যাবে, অলকা নাম, জায়গাটার নাম কি? যক্ষপুর, অর্থাৎ যক্ষের বাড়ি। তার নাম হচ্ছে অলকা নাম, অলকাপুরী যেটাকে বলছে। তার আছেন উদ্যানে শম্ভু, শম্ভু মানে শিব। উদ্যানে কি আছে? শম্ভু আছে। সৌধ শ্রেণী তার চন্দ্রমৌলির ললাটের জ্যোৎস্নায় ধৌত। আর সৌধসমূহ কি? চন্দ্রমৌলির ললাট জ্যোৎস্নায় ধৌত। চন্দ্রমৌলির ললাট জ্যোৎস্নায় ধৌত, অর্থাৎ সেই জায়গাটার বিবরণ দিয়েছে চমৎকার করে। সেই আমাদের শেষের অংশে উত্তর মেঘে যেয়ে কিন্তু আমাদের বর্ণনাটা চমৎকার ভাবে দেওয়া আছে এই অলকানগরী। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা প্রথম চ্যাপ্টার পড়ালাম। প্রথম এই 7টা শ্লোক আছে। আমরা সামনের ক্লাসে আরো পড়াবো। তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে ভালো হয়। তোমরা যদি পড়ো, আমার সাথে পড়ো বা আমার কাছে জানতে চাও বিষয়গুলো, তাহলে আমার কাছে ভালো লাগবে। বিষয়টা একটু জটিল মনে হবে তোমার কাছে, কিন্তু কয়েকবার পড়লে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আর বেশিক্ষণ তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা না করছি। আর তোমরা জানো যে এই দুর্যোগময় মহামারী চলছে। ঘরের বাহির হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাহির থেকে এসে অবশ্যই হাত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ধন্যবাদ।